বৃদ্ধ নারায়ণবাবু নাট মন্দিরের সন্ধ্যাকালীন আসরে আজ বলতে চলেছেন তার অতীত জীবনে ঘটা এক অভিশপ্ত রাতের কাহিনী। গ্রামের দুইজন বন্ধু কমলাকান্ত এবং সিদ্ধেশ্বরের সাথে কাকুনডুবি গ্রামে গিয়ে এক দুর্যোগময় রাতে তারা আটকে পড়েন ধান ক্ষেতের মাঝখানে। সেখানে থাকা এক কাকতাড়ুয়া মূর্তিমান বিভীষিকার আকার নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। আজ তিনি বহু বছর পর সেই ঘটনার কথা বলতে চলেছেন। কি ঘটেছিল সেই রাতে যা তিনি এত বছর পরেও ভুলতে পারেননি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প কাকুনডুবির কাকতাড়ুয়া। তাহলে আর দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন, কাকুনডুবির কাকতাড়ুয়া। সেই বিভৎস অভিজ্ঞতার কথা আমি কখনো কোনোদিন ভুলতে পারবো না। হাজার চেষ্টা করেও সে ভয়ানক স্মৃতি মুছে যাবার নয়। চায়ের ভাঁড়ে একটা বড় চুমুক দিয়ে কথাগুলো বললেন নারায়ণবাবু। বৃদ্ধ প্রবীণ মানুষটার মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে গোটা নাটমন্দিরের মানুষ। আজ তিনি দীর্ঘদিন পর একটা জমজমাট কোনো কাহিনীর কথা যে বলতে চলেছেন সেই বিষয়ে সকলেই প্রায় নিশ্চিত। বিকেলের পর থেকে যে মহাপ্রলয় সৃষ্টি হয়েছিল সেই দুর্যোগ এখন প্রায় বন্ধ হয়েছে বলা চলে। তবে ঝড়ের তাণ্ডব লীলা থামলেও বৃষ্টির মাত্রা একেবারে কমেনি। ঝমঝমিয়ে এখনও বৃষ্টি হয়ে চলেছে অনবরত। ছোট্ট শহরের বুড়ো বটতলার যে বিশাল বড় নাটমন্দির রয়েছে সেই নাটমন্দিরে প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের বেশ কিছু তরুণ যুবক এবং প্রবীণ বৃদ্ধ এসে তাস পেটায় আর গল্পগুজব করে। পাশে থাকা সতীনাথের ছোট্ট চায়ের দোকান থেকে হামেশাই অর্ডার দেওয়া হয় গরম চা আর সিগারেটের। আড্ডার আসর জমজমাট হয়ে ওঠে চা পান এবং সাথে তামাক সেবনে। নারায়ণবাবু প্রতিদিন আড্ডা দিতে আসেন না, তবে মাঝে মধ্যে আলেকালে যে দিনগুলোতে তিনি আসেন সেই দিনগুলো হয়ে ওঠে সকলের মনোগ্রাহী। ভদ্রলোক বেশ গল্প বলেন। তার গল্প বলার প্রতিভা এতটাই সুন্দর যে তিনি যে কোনো মানুষকে অনন্তকাল বসিয়ে রাখতে পারেন নিজের গল্প বলার কৌশলে। যে ব্যক্তি একবার তার গল্প শুনতে শুরু করে সে কিছুতেই আর ওই গল্প শেষ না হওয়া পর্যন্ত মাঝপথে আসর ছেড়ে উঠে যেতে পারেন না। এমন ঝড় বাদলার রাতে ঘুটঘুটে অন্ধকার পরিবেশে নারায়ণবাবুকে আসরে পেয়ে সকলেই বড় খুশি। তিনি যে সমস্ত ঘটনার কথা বলেন তা কতখানি সত্যি কিংবা কতখানি মিথ্যে এই বিষয়ে অনেকের মনেই সংশয় থাকলেও আসরের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে সবটাই সত্যি। কারণ কোনো মানুষ কখনোই বানিয়ে বানিয়ে মিথ্যের ওপর ভিত্তি করে এত সুন্দরভাবে পর পর সব ঘটনা সাজাতে পারেন না। নাটমন্দিরের মধ্যে আলোর উৎস হিসেবে জ্বলতে থাকা একমাত্র লণ্ঠনের আলোটি দপদপ করে দুবার কেঁপে উঠল বাতাসের দাপটে। তারপর আবার স্থির হয়ে তা জ্বলতে আরম্ভ করল। কি হলো নারায়ণবাবু, কি এত ভাবছেন মশাই? এবার তাহলে শুরু করুন আপনার আজকের কাহিনী। হ্যাঁ, মুখের মধ্যে ভরা এক খিলি পান চিবোতে চিবোতে কথাগুলো বললেন বৃদ্ধ মনোরঞ্জন তালুকদার। তার কথা শুনে নারায়ণবাবুর ভাবনার ঘোর কাটল। থমথমে গলায় তিনি যথাক্রমে বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। তখন আমরাই শহরে আসিনি, আমাদের গ্রামের আদি বাড়িতে বসবাস করতাম। আপনারা হয়তো অনেকেই জানেন আমার শৈশব কেটেছে বর্ধমান জেলায়। এখন অবশ্য বর্ধমান জেলা দুই ভাগে বিভক্ত হলেও
তখনকার দিনে অবিভক্ত বর্ধমান জেলার প্রত্যন্ত এক গ্রাম বলিয়ারপুরে আমার জন্ম হয়েছিল। সেখানেই ছোটবেলা কাটে দেদার আনন্দ আর হই হুল্লোড়ের সাথে। তারপর বাবা যখন চাকরি বদল হয়ে এই শহরে এলো, তখন বাবার সাথে আমি এবং আমার মা এসেছিলাম। তারপর থেকে এখানেই রয়ে গেলাম স্থায়ীভাবে। মাঝে মধ্যে কখনো পুজোর অথবা গরমের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যেতাম। বলিয়ারপুর গ্রামে অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু ছিল আমার। একজনের নাম ছিল সিদ্ধেশ্বর, আরেকজনের নাম ছিল কমলাকান্ত। একেবারে বাল্যকালের বন্ধু বলতে যা বোঝায় ঠিক তাই ছিলাম আমরা, একেবারে যেন হরিহর আত্মা। সেইবার স্কুলে একটানা অনেক দিন যখন লম্বা ছুটি পড়ল, তখন আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম কোনো একটা অচেনা জায়গা থেকে কয়েকটা দিনের জন্য ঘুরে আসার। আমাদের তিনজনের মধ্যে বিষয়ে আলোচনা হতেই কমলাকান্ত সকলের আগে লাফিয়ে উঠে বলল, তাহলে চল, আমার মামার বাড়ি কাকুনডিগি চল। জায়গাটা খুব ভালো, একবার গেলে না তোরা আর আসার নাম করবি না মোটে। হ্যাঁ হ্যাঁ, এই বলে দিলুম। কমলাকান্তের কথা শুনে সিদ্ধেশ্বর বলল, তা বেশ, তো আমরা না হয় তোর মামার বাড়ি কাকুনডুবিতেই যাব। তবে এই জায়গাটা কোথায়? আরে এই তো পুরুলিয়া জেলায়। আমি এর আগে মায়ের সাথে বেশ কয়েকবার গিয়েছি সেখানে। তোরা যদি আমার কথা শুনে একবার কাকুনডুবি যাস, তাহলেই বুঝতে পারবি আমি এতটুকু বাড়িয়ে কিংবা বানিয়ে বলছি না। সত্যিই জায়গাটা খুব ভালো। এরপর আর কি, আমরা সকলেই কমলাকান্তের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তবে বাড়ির লোককে রাজি করানোটা আমাদের কাছে সত্যিই একটু কঠিন হয়ে পড়ল, কারণ তখন আমাদের বয়স বড়ই অল্প। সে অল্প বয়সে অত দূরের রাস্তা, নিজেদের সঙ্গে কোনো অভিভাবক ছাড়া আমরা তিনজনে যাব, এটা সত্যি পরিবারের মানুষদের কাছে বেশ খানিকটা দুশ্চিন্তার বিষয় বটে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তিনজনেই আমাদের বাড়ির লোকেদের রাজি করাতে সক্ষম হলাম। একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কমলাকান্তের মামার বাড়ি কাকনডুবির উদ্দেশ্যে। এখনকার দিনের মতো তখনকার সময়ে এমন হাতে হাতে মোবাইল ফোনের প্রচলন ছিল না। সুতরাং কমলাকান্তের মামার বাড়িতে কোনো কিছু না জানিয়েই আমরা রওনা হলাম দুগ্গা দুগ্গা বলে। বেশ আনন্দের সাথে শুরু হলো দিনটা, কিন্তু আমরা কেউই জানতাম না যে দিনের শেষে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক কি ভয়ানক বিভৎসতা। কমলাকান্তের মামার বাড়ি কাকনডুবি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত যে আমাদের প্রত্যেকের জীবনের সাক্ষাৎ কাল হয়ে নেমে আসবে, তা যদি গুণাক্ষরেও জানতে পারতাম, তাহলে কখনোই সেথায় যাওয়ার জন্য অমন মরিয়া হয়ে উঠতাম না। স্টেশনে এসে জানতে পারলাম যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন বেশ অনেকটা সময় লেট করে আসবে। স্টেশনের মধ্যে প্রায় ঘন্টা তিনেক সময় অপেক্ষা করার পর ট্রেনটা এলো। আমরা ট্রেনে উঠে কামরার একেবারে জানলার ধারের ফাঁকা সিটে মুখোমুখি বসলাম। ঝমঝম শব্দ তুলে ট্রেন এগোতে লাগলো তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের জেলা স্টেশন থেকে কাকনডুবি স্টেশনের দূরত্ব বেশ অনেকখানি। আমরা যখন কাকনডুবি স্টেশনে নামলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে বলা চলে। ট্রেনের মধ্যেই কিছু খাবার কিনে খেয়েছিলাম। স্টেশনে নামতেই বেশ কয়েকটি মোটর গাড়ি চোখে পড়ল। গাড়ি চালকেরা চেঁচামেচি করে বিভিন্ন জায়গার নাম বলতে শুরু করেছে প্যাসেঞ্জার ধরতে। কমলাকান্ত একটি মোটর গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, দাদা, বলছি যে কাকনডুবি গ্রামে যাবেন? কমলাকান্তের প্রশ্নে সেই মোটর গাড়ির চালকের চোখ মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। একেবারে অলেখা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল তার মুখমণ্ডল। আমি আর সিদ্ধেশ্বর পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো একটা কারণে
গাড়ি চালক মারাত্মক ভয় পেয়েছে। সে কাপা হাতে কপালের ঘাম মুছে বলল, না না বাবু, সাঁঝের অন্ধকার নেমে গেছে, আর আমি ওই পথে গাড়ি নিয়ে যাব না। না 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 না। তার এমন কথা শুনে আমি ভীষণ রকমের অবাক হয়ে গেলাম। সিদ্ধেশ্বর প্রশ্ন করল, কেন সন্ধ্যার পরে ওই পথে যেতে আপনার এত আপত্তি কেন? এত কথা আপনাদের বলতে পারবো না, শুধু এটুকু জেনে রাখুন যে কেবলমাত্র আমি একাই নই, এখানকার কোনো মোটর গাড়ি কিংবা ভ্যান রিক্সা আপনাদের ওই পথে আর নিয়ে যেতে রাজি হবে না। তারা প্রত্যেকেই আমার মতো ভীষণ আপত্তি করবে। কমলাকান্ত আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার কথা না শুনে সে গাড়ি চালক অত্যন্ত মেজাজের সাথে বলল, আর কোনো কথা নয়, যান বাবু, এখান থেকে সরে যান। আপনাদের আমি নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না আমি। তো সাফ সাফ বলে দিলাম, আমি আমাকে অন্য প্যাসেঞ্জার ধরতে হবে, এটা ব্যবসার সময়, এখন এত বিরক্ত করবেন না তো। আপনাদের একটি সৎ পরামর্শই দিই, আজকের রাতটুকু এখানে কোথাও কাটিয়ে দিন, পারলে স্টেশনের মধ্যে শুয়ে পড়ুন। হ্যাঁ, স্টেশনের মধ্যে শুয়ে পড়ুন। যা, তবু ওই 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 কাকুন্ডুবির দিকে যাবেন না বাবু, কাকুন্ডুবির দিকে যাবেন না। আজকাল একটা গুজব রটেছে, না না ঠিক গুজব নয়, যা কিছু শোনা যাচ্ছে তা রীতিমতো আতঙ্কের। দয়া করে যাবেন না, যাবেন না। আমরা সবাই সেখান থেকে খানিকটা তফাতে সরে এসে দাঁড়ালাম। তবে মোটর গাড়ির চালকের বলা প্রতিটা কথা তখনও যেন আমাদের কানে রীতিমতো বাজতে লেগেছে। বারবার মনে হচ্ছিল সে যেন কিছু একটা থেকে আমাদের সাবধান করার চেষ্টা করলো, কিন্তু সেটা যে আসলে কি তা কিছুতেই বুঝতে পারলাম না। সিদ্ধেশ্বর বলল, তাহলে এবার আমরা কি করব? আজকের রাতটা কি আমরা স্টেশনের মধ্যেই কাটিয়ে দেবো? কাল সকালের আলো ফুটলে না হয় কাকুন্ডুবির দিকে এগোনো যাবে। সিদ্ধেশ্বরের কথা শুনে কমলাকান্ত প্রচণ্ড রকমের ক্ষেপে গিয়ে বলে উঠল, না না, কিছুতেই না। একটা সামান্য মোটর গাড়ির চালক কী না কি বলল, আর তার জন্য আমরা সারা রাত এখানে এইভাবে পড়ে থাকতে পারবো না। তোরা এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা কর, আমি একবার ঘুরে আসছি, দেখি যদি অন্য কোনো মোটর গাড়ি অথবা পায়ে টানা ভ্যান রিক্সা জোগাড় করা যায় তাহলে বড় ভালো হয়। আর একান্তই যদি না পাওয়া যায় তাহলে আমরা হেঁটেই রওনা হব না হয় কাকুনডিগির উদ্দেশ্যে। স্টেশন থেকে কাকুনডুবি গ্রাম ওই মোটে খুব একটা দূরে নয়, কাছেই। মধ্যরাতের মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব। এই কথা বলে গটগট করে হেঁটে সেখান থেকে চলে গেল কমলাকান্ত। আমি এবং সিদ্ধেশ্বর নিজেদের ব্যাগপত্র নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম হতভম্বের ন্যায়। বেশ অনেকটা সময় পর কমলাকান্ত যখন ফিরে এলো, তখন তার হতাশ মুখখানা দেখেই বিলক্ষণ বুঝতে পারলাম যে কোনো গাড়ি সে পায়নি। অগত্যা পায়ে হেঁটে আমাদের রওনা হতে হলো কাকনডুবির উদ্দেশ্যে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম আধখানা কুমড়ার ফালির মতো মস্ত বড় একখানি পাকা চাঁদ ঝলমল করছে মধ্য গগনে, আর তাকে ঘিরে অসংখ্য অগণিত নক্ষত্র অভ্রের কণার মতো মুখ তুলে তাকিয়ে রয়েছে নানান প্রান্তে। শত আলোকবর্ষ দূর হতে আসা সেই চাঁদনি আলোয় পরিবেশ হয়ে উঠেছে সম্পূর্ণ চন্দ্রালোকিত, একেবারে যা দিনের আলোর মতো স্বচ্ছ। আমরা তিন বন্ধু স্টেশন চত্বর পেরিয়ে একটা পায়ে হাঁটা মাঝারি আয়তনের রাঙ্গামাটির মোরাম রাস্তায় নামলাম। সেই রাস্তার দুই ধারে গুল্ম লতা পাতা আর নানান গাছপালার বাড়বাড়ন্ত বিশেষভাবে লক্ষণীয়। যাত্রা পথে কমলাকান্ত আমাদের তার মামার বাড়ির সম্পর্কে নানান কথা বলে শোনাতে লাগল। তিন বন্ধু মিলে মনের আনন্দে বিভিন্ন গল্পগুজব করতে করতে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। কখনো কখনো রাস্তার দুই ধারে থাকা বন্য ঝোপঝাড়ের ভেতর থেকে ভেসে আসছিল ক্ষুধার্ত শিয়ালের হুঙ্কার। কোনো এক জায়গা থেকে একটা শিয়াল চিৎকার করতেই
তার তালে তাল মিলিয়ে অন্যান্য সকল শিয়ালেরাও একসাথে সমবেতভাবে চিৎকার করে উঠল। আমি একখানা শক্ত গাছের মোটা ডাল ভেঙে তার ডান হাতে ধরে এগোতে লাগলাম আত্মরক্ষার জন্য। হাঁটতে হাঁটতে এক সময় এসে উপস্থিত হলাম এক সুদূর প্রসারী ধান ক্ষেতের মাঝে। চারিদিকে যতদূর চোখ যায় ততদূর শুধু ধানে ভরা ক্ষেত, তাছাড়া আর কিছুই নেই। দুধারের দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মধ্যবর্তী সরু সংকীর্ণ রাস্তাটি চলে গিয়েছে কাকুনডুবি গ্রামের দিকে। সেখানে দাঁড়িয়ে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা পুরোপুরি অবাক হয়ে গেলাম। কমলাকান্তের কাঁধে হাত রেখে আমি অত্যন্ত প্রশংসার সুরে বললাম, সত্যি ভাই, তোমার তারিফ করতেই হয়। হ্যাঁ, তোমার মামার বাড়ির কাকনডুবি জায়গাটা ভারী সুন্দর। এত সুন্দর মনোমুগ্ধকর নৈশ পরিবেশ সচরাচর আমি খুব একটা দেখিনি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো ভাই, এখনো বেশ অনেকটা রাস্তা বাকি আছে। কমলাকান্তের কথা শুনে আমরা পুনরায় হাঁটতেই যাচ্ছিলাম। ঠিক এমন সময় গুরু গুরু শব্দে গর্জে উঠল মেঘ। আকাশের দিকে মুখ তুলে তাকাতেই আমরা পুরোপুরি চমকে গেলাম। খানিকক্ষণ আগে পর্যন্ত যে আকাশটা একেবারে স্বচ্ছ মেঘমুক্ত ছিল, আচমকা হঠাৎ করে সেই আকাশের বুকে কোথা থেকে চাপ চাপ জমাট বাঁধা মেঘ এসে একত্রিত হয়েছে। চাঁদের বেশিরভাগ অংশই বর্তমানে তলিয়ে গিয়েছে মেঘের অন্তরালে। কালো গগনবক্ষের বুক ফালা ফালা করে দিয়ে সর্পিল গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ধেয়ে যাচ্ছে বিদ্যুতের লকলকে তলোয়ার। খুব সহজেই বোঝা যাচ্ছে শীঘ্রই ঝড় ও বৃষ্টি হতে চলেছে। সিদ্ধেশ্বর ঘাবড়ে গিয়ে বলে উঠল, সর্বনাশ করেছে। এখন যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয় তাহলে আমাদের যেই ফাঁকা ধান জমির মধ্যে বৃষ্টির জলে সমস্ত ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে ছাড়া আর অন্য কোনো উপায়ও থাকবে না। ভাই, ওটা কি দেখা যাচ্ছে ধান ক্ষেতের মাঝখানে? ওটা কি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে? আমার আঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে সকলে তাকালো সেই দিকে। জমির মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটা ঘর। না, ঠিক ঘর বলা যায় না, চার কোণে চারটি খুঁটি গেঁথে তার উপরে অ্যাডভেস্টারের ছাউনি। বুঝতে পারলাম ওটা আসলে বিশ্রাম নেওয়ার জায়গা। এই মাঠের মধ্যে যে সমস্ত মানুষেরা কাজ করতে আসে তারা সেখানে মাঝে মধ্যে বিশ্রাম নেয়। কোনো দিকে না তাকিয়ে সমস্ত ব্যাগপত্র হাতে নিয়ে আলপথ ধরে আমরা এগিয়ে গেলাম সেই খোলামেলা ঘরটির পাড়ে। সেখানে গিয়ে পৌঁছানো মাত্রই কান ফাটানোর শব্দে বজ্রপাত ঘটল কাছে পিঠে কোথাও, আর সাথে সাথেই শুরু হলো তুমুল বৃষ্টিপাত। সিদ্ধেশ্বর বলল, ভাগ্যে সেই মাথা গোজার মতো একটা জায়গা চোখে পড়লো, তা না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে ছাড়া আর কোনো কিছুই করার থাকতো না। আমি শেষবার মামার বাড়ি এসেছিলাম বছর দেড়েক আগে, তখন এই ঘরটা ছিল না। কালো অন্ধকারের মহাসমুদ্রে ডুবে গেল গোটা প্রকৃতি। মাঝে মধ্যে লকলকে বিদ্যুতের শিখা আড়াআড়িভাবে নেমে আসতে লাগলো ধরিত্রীর পানে। মুহুর্মুহু বজ্রপাত আর ঝোড়ো বাতাসের দাপট দেখে মনে হলো যেন সাক্ষাৎ মহাপ্রলয় সৃষ্টি হয়েছে। বজ্র বিদ্যুতের চোখ ধাঁধানো সাদা আলোয় যা দেখলাম তাতে সকলেই রীতিমতো চমকে উঠলাম। এই ব্যাপক বৃষ্টির মধ্যে বিশ্রাম ঘরের মুখোমুখি থাকা ধান জমির মধ্যে কে যেন এসে দাঁড়িয়েছে। তবে দ্বিতীয়বার বজ্রপাতের আলোয় আমাদের দৃষ্টিভ্রম উপলব্ধি করতে পারলাম। জমির ধান খেতে কেউ এসে দাঁড়ায়নি, বরং সেখানে পোতা রয়েছে একটি বড় মাপের কাকতাড়ুয়া। তবে এরকম কাকতাড়ুয়া আমি কিংবা আমার বন্ধুরা এর পূর্বে কেউ কখনো দেখেনি।
সেই কাকতাড়ুয়ার দিকে একবার দৃষ্টি গেলে বুকের ভেতর একটা শিরশিরে অনুভূতির সৃষ্টি হয়। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে, হাতের তালু পায়ের পাতা ঘেমে ওঠে। এক টানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর এবার একটু থামলেন নারায়ণবাবু। প্যান্টের পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে একখানি সিগারেট তুলে নিয়ে ঠোঁটের দুই ফাঁকে তা গুঁজে ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা সুখ টান দিলেন, দুই নয়ন মুদিত অবস্থায়। নাটমন্দিরে উপস্থিত জনাদশেক মানুষ একেবারে মন্ত্রমুগ্ধ শ্রোতার মতো বসে আছে তার মুখাপেক্ষী হয়ে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। সেই দলের মধ্যে বসে থাকা হরিহর গোয়ালা একেবারেই ধৈর্য ধরে বসে থাকতে না পেরে এবার বলেই উঠল, তা কর্তা, সেই কাকতাড়ুয়া দেখে আপনাদের ওরকম অনুভূতি হলো কেন? বৃদ্ধ নারায়ণবাবু নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ ধোঁয়া ছেড়ে থমথমে গলায় বললেন, নিকোষ কালো অন্ধকারে ডুবে থাকা বর্ষণ মুখরিত প্রকৃতির মধ্যে ধান ক্ষেতের বুকে মাথা উঁচু করে দণ্ডায়মান সেই কাকতাড়ুয়া দেখলে যে কোনো মানুষেরই চরম ভয় লাগার কথা। কারণ সেই রূপ কাকতাড়ুয়া সচরাচর দেখা যায় না বলা চলে। কাকতাড়ুয়াটা একেবারে অদ্ভুত, অস্বাভাবিক ও ভীতিপ্রদ বটে। গ্রাম বাংলায় মূলত চাষাবাদের মরশুমে নানান পাখি কিংবা অন্যান্য বন্য জীবজন্তুর হাত থেকে ক্ষেতের ফসল রক্ষা করার জন্য চাষিরা মাটির কলসির মধ্যে ভুসো কালি মাখিয়ে তাতে চোখ মুখ এঁকে একখানি পুরনো জামা পরিয়ে কাকতাড়ুয়া বানায়। কিন্তু এটা একেবারে অন্য রকম। গোটা শরীর জুড়ে লাল রঙের একখানা কাপড় জড়ানো, আর মাথাটা কোনো কলসির নয়, বরং আস্ত একটা নড় করটি যেন কোনো কঙ্কালের ঘাড় থেকে মুন্ডুখানি আলাদা করে তা এনে বসিয়ে দেওয়া হয়েছে এই কাকতাড়ুয়ার মস্তকে। ধবধবে সাদা নড় করটিটা একেবারে আমাদের দিকেই যেন তাকিয়ে রয়েছে। অমন অচেনা অজানা শুনশান জনমানবহীন একটা জায়গায় এভাবে দাঁড়িয়ে এরকম কাকতাড়ুয়া দেখলে কার না বুকের ভেতরটা ছ্যাদ করে উঠে বলতো। সত্যি কথা বলতে মনে মনে জমির মালিকের প্রতি বেশ কিছু অশ্রাব্য ভাষায় গালিগালাজও করলাম। এ কথাও বললাম যে বেটা ছেলে পশু পাখি তাড়াতে গিয়ে একেবারে মানুষ মেরে ফেলার মতো একটা কাজ করে বসেছে। আকাশের অবস্থা দেখে বেশ আন্দাজ করতে পারছিলাম যে এই বৃষ্টি চট করে সহজে থামবার নয়। আমরা তিন বন্ধু ওই ছাউনির তলায় বসলাম। তিনজনে ব্যাগগুলো হাতের নাগালের মধ্যে রেখে বেশ সচকিত হয়ে চারপাশের প্রতি তাকিয়ে রইলাম। কারণ এরকম জায়গায় বিষাক্ত কীট পতঙ্গ কিংবা বিষধর সাপ খোপের বড় উপদ্রব হওয়ার কথা। এই নারায়ণ, ওই কাকতাড়ুয়াটা কোথায় গেল? সবে মাত্র গুনগুনিয়ে একটা গান গাইতে আরম্ভ করেছিলাম, এমত অবস্থায় আমার সেই গান থেমে গেল সিদ্ধেশ্বরের প্রশ্নে। ছেলেটার কণ্ঠস্বরে চাপা উত্তেজনা সহ একটা সূক্ষ্ম ভয় যে লুকিয়ে আছে তা বুঝতে বিশেষ অসুবিধে হলো না কারো। সিদ্ধেশ্বরের কথা শুনে মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলাম সত্যিই তো কাকতাড়ুয়াটা যেখানে ছিল সেখানে আর নেই। গোটা জায়গাটা একেবারে পুরোপুরি ফাঁকা, অথচ তখনও বৃষ্টি একটুও কমেনি। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু তা সত্ত্বেও সেই ঝাপসা পরিবেশের মধ্যেও স্পষ্ট দেখলাম ওটা কোথাও নেই। একেবারে যেন ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছে। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কমলাকান্ত বেশ কঠিন গলায় বলে উঠল, আরে ধুর, কি যে বলিস না তোরা। কাকতাড়ুয়া আবার আসবে কোথা থেকে? ওটার কি হাত পা আছে নাকি যে হেঁটে হেঁটে অন্যত্র চলে গিয়েছে? হ্যাঁ, আরে দেখ গিয়ে যা, নিশ্চয়ই তীব্র ঝড়ের দাপট সহ্য করতে না পেরে
আছাড় খেয়ে ওখানকার মাটির ওপরে পড়ে আছে। আর তাছাড়া কী বা হবে? কমলাকান্তের এই কথায় যথেষ্ট যুক্তি থাকায় আমি আবার পুনরায় গুনগুনিয়ে গান গাইতে আরম্ভ করলাম। কিন্তু মিনিট 5 পরে সিদ্ধেশ্বর ফের ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এ কি, কাকতারুয়াটা এখানে এলো কি করে? আমিও রীতিমতো চমকে উঠলাম। বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম কাকতারুয়াটা একেবারে আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেই ছাউনি থেকে মাত্র হাত 5 দূরে এসে উপস্থিত হয়েছে। তার গোটা শরীর বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। আমিও এবার বলে উঠলাম, সত্যি তো, এ কি করে সম্ভব? কমলাকান্তের কথা অনুযায়ী কাকতারুয়া যদি মাটির মধ্যে পড়ে যায়, তাহলে নিচে থেকে উঠে এই এত কাছে এগিয়ে এলো কিভাবে? আমার প্রশ্নের জবাবে এবার আর কিছুই বলতে পারল না কমলাকান্ত। তার চোখ মুখের অভিব্যক্তি দেখে বেশ বুঝতে পারলাম বিষয়টি দেখে সে কিছুটা হলেও অবাক হয়েছে। আমাদের কাছে আলোর উৎস বলতে কিছুই ছিল না, তাই অন্ধকারে চোখের দৃষ্টি সংকুচিত করে প্রখরভাবে তাকালাম সামনের পানে। তাতেই স্পষ্ট দেখলাম যে সত্যি ওই কাকতারুয়া ক্রমশ যেন একটু একটু করে মন্থর গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। মনের ভাব ভাষায় প্রকাশ করতেই সে কথা হেসে উড়িয়ে দিল কমলাকান্ত। সে একেবারেই কোনো ভূত প্রেত অতৃপ্ত আত্মা এ সকল কোনো কিছুর বিষয়ে বিশ্বাসী নয়। বিষয়টা একেবারেই ভালো ঠেকল না আমার। 2 হাত জোর করে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রাকৃতিক দুর্যোগ যেন থেমে যায়, আর আমরাও যেন ভালোভাবে এখান থেকে কাকনডুবি গ্রামে চলে যেতে পারি। কিন্তু মানুষ যেরকম চায় সেরকম কি আর সবসময় হয় না। আমাদের ক্ষেত্রেও উল্টো ঘটনা ঘটল। রাত্রি ক্রমশ আরো গভীর থেকে গভীরতর হতে লাগলো। বৃষ্টি এতটুকুও কমল না। হঠাৎই আমাদের কানে এলো একটা বিজাতীয় খিলখিলে হাসির শব্দ। আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না সেই হাসির আওয়াজ ঠিক কী রকম ছিল। শুধু এতটুকুই বলতে পারি যে সেই হাসি কোনো মানুষ কিংবা অন্যান্য জীবিত কোনো প্রাণীর হতেই পারে না। বিভৎস কর্কশ ঘরে খ্যাঁকে সে হাসির শব্দ শুনলে বুকের রক্ত শুকিয়ে জল হয়ে যায়। মৃগী রোগের মতো কাঁপতে আরম্ভ করে হাত পা সহ দেহ। আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো। ভয়ে একেবারে গুটিয়ে গেলাম আমি। সেই বিজাতীয় হাসির শব্দ যে আমি ছাড়াও সিদ্ধেশ্বর এবং কমলাকান্তের কানে গিয়ে পৌঁছেছে তা তাদের চোখের চাউনি দেখেই টের পেলাম। বিভৎস হাড় হিম করা ভয়ানক অট্টহাসির শব্দ কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। কাকতারুয়াটা যেন আরো বেশ কিছুটা সরে এসেছে। আগে সে অনেকটা দূরে থাকলেও এবার সে একেবারে ছাউনির চৌকাঠ গোড়ায় এসে দাঁড়িয়েছে। ভাই নারায়ণ, ভালো করে দেখ, ওই কঙ্কালটার মাথার খুলির চোখের জায়গার ফাঁকা অংশ দুটো কিরকম জলজল করছে না? একটা শুকনো ঢোক গিলে সিদ্ধেশ্বরের কথা অনুযায়ী আমি তাকালাম কাকতারুয়ার দিকে। আর সেদিক পানে তাকাতে আমার বুকের ভেতরটায় মনে হলো কেউ যেন একটা ভারী হাতুড়ি দিয়ে খুব জোরালোভাবে আঘাত করল। আমি যে খুব একটা ভীতু কিংবা দুর্বল প্রকৃতির মানুষ সেরকমটা একেবারেই নয়, কিন্তু সেই রাতের অমন মনুষ্যহীন এক নিরিবিলি জায়গায় আদি ভৌতিক পরিবেশ আমাকে চরম ভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল। দেখলাম সত্যি কঙ্কালের খুলির 2 চোখের কালো অক্ষিকোটের গর্ত ধক ধক করে জ্বলছে, যেন 2 টুকরো কাঠ কয়লার জ্বলন্ত আগুন। উজ্জ্বল লাল আলোর আভা বুঝি ঠিকরে বেরিয়ে আসছে সেখান থেকে। আমাদের কানে আবার ভেসে এলো
সেই খলখলে অট্টহাসির আওয়াজ। তবে সেই হাসির শব্দ এতটাই বিজাতীয় কর্কশ প্রকৃতির, যা শুনে কিছুতেই অনুমান করা যায় না তা পুরুষ নাকি নারী কণ্ঠের। কমলাকান্তের 2 হাত জড়িয়ে ধরে আমি বললাম, ভাই কমলাকান্ত, চল আমরা এখান থেকে বরং অন্যত্র চলে যাই। এই জায়গাটা আমার একেবারেই ভালো ঠেকছে না। আমার কথায় তালে তাল মিলিয়ে সিদ্ধেশ্বর বলে উঠল, হ্যাঁ, আমারও তাই মতামত। উফ, আরে তোদের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দেখছিস না বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের খুব ভাগ্য ভালো যে এরকম মাথা গোজার একটা স্থায়ী পেয়েছি আমরা। তা না হলে বৃষ্টির জলে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকতো না। অথচ তোরা বলছিস কি না এমন প্রাকৃতিক দুর্যোগে এই নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বের হতে হবে। হ্যাঁ, পাগল। আমাদের প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে কথাগুলো বলল কমলাকান্ত। আমি উত্তেজিতভাবে বললাম, না কমলাকান্ত, পোকার মতো কথা বলিস না। নিরাপদ আশ্রয়ের মতন দেখতে হলেই সব জায়গা মোটেও নিরাপদ হয় না। আমি তোকে বলছি, শোন, এই জায়গায় আমরা যদি থাকি তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় বড়সড় যা কিছু বিপদ ঘটে যেতে পারে। আমার অন্তর আত্মা আমায় পই পই করে বলছে এই জায়গাটা মোটেও ভালো নয়। আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমি তোদের কথা কিছুতেই মেনে নিতে পারছি না। তোদের যদি এই ছাউনির নিচে থাকতে এতটাই অসুবিধা হয় তাহলে তোরা যেখানে খুশি সেখানে চলে যেতে পারিস। আমি এখান থেকে 1 পাও নড়ব না, দেখি আমার কি বিপদ হয়। কমলাকান্তকে আমি অথবা সিদ্ধেশ্বর সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আমরা উভয়ই খুব ভালোভাবে জানি সে ঠিক কতটা জেদি প্রকৃতির ছেলে। একবার যখন কমলাকান্ত মনস্থির করে ফেলেছে যে সে এখানেই থাকবে, তখন যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ সে স্থানেই থাকবে অনড় হয়ে। একজন বন্ধুকে বিপদের মুখে ফেলে রেখে অন্য 2 জন বন্ধু নিজেদের প্রাণ বাঁচাতে স্বার্থপরের মতো কিভাবে চলে আসতে পারে? সেই জন্য আমি ও সিদ্ধেশ্বর আমরাও নিরুপায় হয়ে বসে রইলাম সেইখানেই ঠায়। ঠান্ডা শীতল কনকনে বাতাসের দাপটে আমাদের গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছিল। ব্যাপক বৃষ্টির বাহার দেখে মনে হচ্ছিল যে এই বৃষ্টি আজ রাতে আর বোধহয় থামবে না। তীব্র ঝোড়ো হাওয়ায় বারবার দুলে দুলে উঠছিল সেই কাকতাড়ুয়া। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে আমাদের 3 জনের চোখে একটু তন্দ্রাভাব নেমে এসেছিল। ঠিক এমন সময় সেই ঘুমের ভাব কেটে গেল 1 নিমিষেই। ঘুম ভাঙতেই কিসের যেন একটা শব্দ শুনতে পেয়ে ধরফড় করে উঠে বসলাম আমরা। আর তাতেই যা দেখলাম তাতে আমাদের সকলের পায়ের তলার শক্ত মাটি যেন ভূমিকম্পের মতো তুলে উঠল। আমার বুক ঠেলে উঠে আসতে চাইল একটা তীব্র আর্তনাদ, কিন্তু গলার কাছে এসে তা পুরোপুরি আটকে গেল, কারণ ততক্ষণে গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে। সেখান থেকে এতটুকু আওয়াজ পর্যন্ত বের আর হলো না। বৃদ্ধ নারায়ণবাবু গল্প বলা থামিয়ে হাতের ছোট হয়ে আসা প্রায় নিভু নিভু সিগারেটের ফিল্টারটুকু ছুঁড়ে ফেলে দিলেন বাইরে। বেশ খানিকটা সময় অপলক দৃষ্টিতে বাইরের অন্ধকারময় পরিবেশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখের চাহনি দেখে বিলক্ষণ বোঝা যায় তিনি অতীতে ঘটে যাওয়া সেই রাতের ঘটনার কথা এখনো পর্যন্ত ভুলতে পারেননি, শত চেষ্টা করেও। সেই ঘটনা আজও যেন তার 2 চোখের পাতায় ভেসে রয়েছে। বেশ খানিকটা সময় সেইভাবে তাকিয়ে থাকার পর পুনরায় তিনি নিজে থেকে বলতে লাগলেন গল্পের পরের অংশ। ঘুম ভাঙতেই আমরা আতঙ্কিত হয়ে পড়লাম। দেখলাম সেই কাকতাড়ুয়া হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। উফ, কি ভয়ানক! সে দৃশ্য যে কতটা বিভৎস, কতটা সাংঘাতিক তা আমি তোমাদের কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না।
সেরূপ অভিজ্ঞতা ঈশ্বর যেন চরম শত্রুর জীবনেও কখনো কোনোদিন না ঘটান, এই প্রার্থনাই করি। একবার কল্পনা করে দেখো, একটি কঙ্কালের মাথা বিশিষ্ট কাকতাড়ুয়াকে যদি অমন রাতের বেলায় জীবিত হয়ে উঠতে দেখো, তাহলে ঠিক কী পরিমাণ ভয় পাওয়ার কথা। আমাদের দুই চোখের মধ্যে থেকে ততক্ষণে সবটুকু ঘুমের রেশ পুরোপুরি কেটে গিয়েছে। দেখলাম সেই কাকতাড়ুয়া হামাগুড়ি দিয়ে মন্থর গতিতে বিকৃতভাবে এগিয়ে আসছে আমাদেরই দিকে। সেই কঙ্কালের খুলির মধ্যে জ্বলতে থাকা দুটি আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চামড়াবিহীন মুখ গহ্বরের ভেতর থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত ভোঁতা দাঁতের সারি। খয়েরেটে লালচে ছোপ ধরা সেই দাঁতগুলো দেখলে নিমিষের মধ্যে বুকের রক্ত জল হয়ে যেতে বাধ্য। মাঝে মধ্যেই খিলখিল করে হেসে উঠছে সেই কাকতাড়ুয়া। খটাক্ষট শব্দ করে তার নিচের চোয়াল নড়ে উঠছে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। তখনও সর্বনাশা বৃষ্টি এতটুকুও কমেনি। কমলাকান্তের দিকে তাকিয়ে নিজের সবটুকু রাগ উগরে দিয়ে বললাম, কি হলো কমলাকান্ত? এবার আমার কথা মিলল তো? তখন আমি তোকে বারবার পই পই করে বলেছিলাম যে চল এখান থেকে, আমরা অন্য কোথাও পালিয়ে যাই, কিন্তু তুই কিছুতেই আমার কথা শুনলি না। এখন আশা করি বুঝতে পারছিস যে আমার আশঙ্কা একেবারে ভুল ছিল না। প্রথম থেকেই আমার মনে হয়েছিল যে এই কাকতাড়ুয়াটার মধ্যে অস্বাভাবিক কিছু একটা রয়েছে। হ্যাঁ, তাহলে আমি আজ পর্যন্ত এর আগে কখনো এরকম মোড়ার মাথার খুলি বিশিষ্ট কাকতাড়ুয়া জীবনে দেখিনি। এটা আসলে একটা ভুতুড়ে কাকতাড়ুয়া। এর ক্ষমতা অনেক। তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে এই ভুতুড়ে কাকতাড়ুয়ার কবলে পড়ে আমরা তিনজনই হয়তো মারা যাব। এক মুহূর্ত দেরি না করে আমরা সকলে মিলে সেই ছাউনি ঘরের বাইরে বেরিয়ে আসার জন্য উঠে দাঁড়ালাম। তারপর দৌড়ে সে কাকতাড়ুয়াকে ডিঙ্গিয়ে ঝাঁপিয়ে পড়লাম অন্ধকারের মধ্যে। তখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। আমি এবং সিদ্ধেশ্বর ঘরের বাইরে বেরিয়ে আসতে পারলেও কমলাকান্ত আসতে পারল না। সে ভিজে মাটিতে পা হড়কে পড়ে গেল। ভীষণ চোট পেয়ে মারাত্মক যন্ত্রণায় রীতিমতো কোকিয়ে উঠল ছেলেটা। আমরা তাকে হাতের ইশারায় উঠে দৌড়াতে বললাম, কিন্তু সে মাটির মধ্যেই শুয়ে রইল। আর ঠিক এমন সময় ওই ভুতুড়ে কাকতাড়ুয়া সরীসৃপ প্রাণীর মতো বুকে ভর দিয়ে দৌড়ে এসে সজোরে কামড় বসালো কমলাকান্তের ডান পায়ে। সাথে সাথেই ছেলেটা প্রাণপণে চিৎকার করে উঠল, আর সেই গগনভেদী চিৎকার ছড়িয়ে পড়ল সমস্ত চরাচর জুড়ে। নরকরটি যুক্ত ওই ভুতুড়ে কাকতাড়ুয়া ততক্ষণে জড়িয়ে ধরেছে কমলাকান্তের পা দুখানি। তার খয়েরেটে ছোপ ধরা লালচে দাঁত ক্রমশ চেপে বসে যাচ্ছে নরম মাংস ভেদ করে আরো গভীরে। উষ্ণ রক্তের স্বাদ পেয়ে সে কাকতাড়ুয়ার মধ্যে এক ভীষণ আনন্দের জন্ম হলো। আমি এবং সিদ্ধেশ্বর রীতিমতো ততক্ষণে বৃষ্টিতে ভিজে চরম ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে আরম্ভ করেছি। কারণ বিভীষিকাময় এরূপ ঘটনা এর আগে আমাদের সাথে কখনো কোনোদিন ঘটেনি। আমাদের এ পরিস্থিতিতে কি করা উচিত, কি করা অনুচিত, সেই সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল মাথার মধ্যে। নিজেদের এতটা অসহায় এর পূর্বে কখনো বোধ করিনি। ওদিকে ততক্ষণে কমলাকান্ত আপ্রাণ চেষ্টা করছে নিজেকে মূর্তিমান শয়তানের হাত থেকে ছাড়াতে, কিন্তু কিছুতেই সে পারছে না। ছেলেটার পা থেকে খুবলে খুবলে মাংস তুলে নিয়ে তা মুখে ভরে চিবিয়ে খাচ্ছে ওই পিশাচ। তার এলোমেলো দাঁতের ফাঁক থেকে গড়িয়ে নামছে তাজা রক্তের ধারা। সিদ্ধেশ্বর আমার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে বলল, ভাই কিছু একটা কর, না হলে ওই শয়তানটা আমাদের বন্ধু কমলাকান্তকে শেষ করে ফেলবে।
বুঝতেই পারছিস, ওর ধারালো দাঁতগুলো একবার যদি কমলাকান্তের গলা কিংবা বুকের মধ্যে বসে যায়, তাহলে আর আমরা কিছুতেই ওকে প্রাণে বাঁচাতে পারবো না। সবটা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। সিদ্ধেশ্বরের কথায় আমার সম্বিত ফিরে এলো। হিতাহিত জ্ঞান শূন্যের মতো আমি পার্শ্ববর্তী একটি গাছের মোটা ডাল মট শব্দে ভেঙে নিয়ে তা মাথার ওপর তুলে সজোরে আঘাত করলাম ওই কাকতাড়ুয়ার মস্তক লক্ষ্য করে। মোক্ষম প্রহারে ফটার শব্দে সেই মরার মাথার খুলির বেশ কিছুটা অংশ ভেঙে মাটিতে খসে পড়ল, আর সাথে সাথে আলগা হয়ে গেল কমলাকান্তের পা দুখানি। আমরা ওকে টেনে সরিয়ে আনলাম। গল গল করে রক্ত বেরিয়ে তা বৃষ্টির জলের সাথে মিশে যেতে আরম্ভ করেছে। কমলাকান্তের তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি এবং সিদ্ধেশ্বর ওকে চ্যাংদোলা করে জমির আলপথ দিয়ে বেশ কিছুটা সরে এসে ধান গাছের আড়ালে লুকিয়ে রাখলাম। ততক্ষণে পুরোপুরি জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়েছে কমলাকান্ত। বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমরা দুজন, আর আমাদের একজন বন্ধু যার অবস্থা খুব একটা ভালো নয়। প্রচুর পরিমাণে রক্তপাত ঘটছে সেই ক্ষতস্থান থেকে। আমি আমার জামার বোতাম খুলে তার থেকে বেশ কিছুটা কাপড়ের অংশ ছিঁড়ে নিয়ে সেই ক্ষতস্থানে বেঁধে রক্ত বন্ধের চেষ্টা করলাম। ধান জমির আড়াল থেকে মুখ বের করে তাকিয়ে দেখলাম, ততক্ষণে সেই কাকতাড়ুয়া উঠে দাঁড়িয়েছে। প্রবল বর্ষণ মুখরিত ঝাপসা পরিবেশের মধ্যেও অন্ধকারে চকচক করছে তার মাথার নরকরটি। দু চোখের মধ্যে জ্বলতে থাকা আগুনের হলকা যেন আরও বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিলক্ষণ বুঝতে পারলাম সে মারাত্মক রকমের ক্রোধিত। দুই হাত দিয়ে মরার মাথার কুড়িটা সঠিক জায়গায় বসিয়ে বাতাস থেকে কিসের যেন গন্ধ নেবার চেষ্টা করলো শয়তানটা। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল দ্বিগুণ। সিদ্ধেশ্বরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে ইশারায় বুঝিয়ে দিলাম সামান্য কোনো শব্দ যেন সে না করে। বৃষ্টি ভেজা অন্ধকার পরিবেশের মধ্যে সেই ভুতুড়ে কাকতাড়ুয়া বাতাস থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করছে। জীবিত মানুষের গায়ের গন্ধ যে কোনো অশুভ অশরীরী প্রেতাত্মারা পায় তার প্রমাণ হাতে নাতে পেলাম। দেখলাম খল খল করে হাসতে হাসতে সে ক্রমশ এগিয়ে আসছে আমাদের লক্ষ্য করে। মনে হলো এবার যেন আমিও জ্ঞান হারাবো। কাল সকালে হয়তো এই ধান ক্ষেতের জমি থেকে উদ্ধার করা হবে 3টে আধ খাওয়া ছিন্ন বিচ্ছিন্ন প্রাণহীন মৃতদেহ। বাড়ির লোকেদের কথা ভেবে ভীষণ কষ্ট হলো। চোখের নোনা জল মিশে গেল বৃষ্টির জলের সাথে। বারবার পরিবারের লোকেরা বারণ করেছিল এইভাবে একলা এত দূরে না আসতে, কিন্তু আমরা ওদের কোনো কথা না শুনে আজ এই জায়গায় এত দূরে এসে এরকম যে বিপদের মুখোমুখি হব তার কি করে জানতাম তখন। 2 হাত জড়ো করে ঈশ্বরের শরণাপন্ন হলাম আমি, কারণ এই পরিস্থিতিতে যদি একমাত্র আমাদের কেউ প্রাণ রক্ষা করতে পারে তাহলে তিনি পরমেশ্বর ছাড়া আর কেউ নন। 2 হাতে করে ধান ক্ষেতের মধ্যে থেকে গাছ সরিয়ে সরিয়ে একটু একটু করে এগিয়ে আসছে সেই শয়তানটা। আমি পরিষ্কার এই বৃষ্টির মধ্যেও তার পায়ের আওয়াজ পাচ্ছি। শরীরটাকে টেনে টেনে সে এগিয়ে আসছে। তার হাসির শব্দ একেবারে আমাদের সন্নিকটে এসে থমকে গেল। আমি এবং সিদ্ধেশ্বর মিলে কিভাবে যে আত্মগোপন করে কমলাকান্তকে নিয়ে কাকনডুবি গ্রামে এসে উপস্থিত হয়েছিলাম তা শুধুমাত্র আমরাই জানি। হয়তো ঈশ্বরই আমাদের মধ্যে সেই শক্তিটুকু জুগিয়েছিলেন, তা না হলে আমরা কবেই হাল ছেড়ে দিয়ে ওখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতাম।
আমাদের মুখ থেকে সমস্ত কথা শুনে কমলাকান্তের মামার বাড়ির পরিবার সহ গোটা গ্রামের লোক একেবারে ভয়ে সিটিয়ে গেল। কাকনডুবি গ্রামের মোড়ল পতিত পাবন চাকি বললেন, হায় ভগবান, এখন সাংঘাতিক অশুভ অপশক্তি আশ্রয় নিয়েছে আমাদের গ্রামে। আসলে কি জানো বাবা, এই কয়েকদিন ধরে গ্রামের ওই রাস্তায় রাতের বেলায় নানান সব ঘটনা ঘটছিল। বিভিন্ন পশু পাখির মরদেহ পাওয়া যাচ্ছিল ধান ক্ষেতগুলির আশেপাশে। গ্রামের ওই পথ ধরে গভীর রাতের অন্ধকারে কে যেন গ্রামের বুক থেকে একাধিক হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া প্রভৃতি টেনে নিয়ে গিয়ে ওই ধান ক্ষেতের জমির মধ্যে তাদের মেরে বিভৎসভাবে মাংস খুবলে খুবলে তুলে খাচ্ছিল। এই ঘটনা আমাদের গ্রামে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি করে। এই কয়েকদিন আমাদের গ্রামে কোনো মানুষ কিংবা বাইরের কোনো লোকজন রাতের অন্ধকার ওই পথ ধরে কাকনডুবি গ্রামের প্রবেশের সিদ্ধান্ত নেয় না। গোটা তল্লাটে এই আতঙ্কের খবর রটে যায়। তবে আমরা ভেবেছিলাম নির্ঘাত কোনো হিংস্র পশুর আক্রমণ ঘটেছে এখানে, আর সেই হিংস্র পশু এইভাবে মৃত্যুগুলো ঘটাচ্ছে। আমরা কেউ ঘোরা করেও ভাবতে পারিনি যে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে এক ভয়ানক সাংঘাতিক অশুভ শক্তি। ঈশ্বর মঙ্গলময়। তাই তোমরা দুজন কাল রাতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে এসেছ। হ্যাঁ, এই কথা শুনলাম বটে যে তোমাদের বন্ধু কমলাকান্তের অবস্থা বড়ই শোচনীয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশা করছি ঈশ্বরের কৃপায় ছেলেটা সুস্থ হয়ে উঠবে খুব শীঘ্রই। মোড়ল মশাইয়ের উদ্দেশ্যে আমি এবার প্রশ্ন করলাম, কিন্তু মোড়ল মশাই, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনাদের গ্রামের জমির মধ্যে ওই রকম একটা অদ্ভুত দর্শন ভয়ানক প্রেত কাকতারুয়া সৃষ্টি করলো কে? দেখুন, আমার মনে হচ্ছে এই অপশক্তি নিজে থেকে এখানে আসেনি। কেউ বা কারা তাকে সৃষ্টি করেছে কালো জাদুবিদ্যার মাধ্যমে। আমার প্রশ্নের উত্তরে বেশ কিছুটা সময় চুপ থেকে কী সব যেন ভাবনা চিন্তা করে বৃদ্ধ পতিত পাবন চাকি বলে উঠলেন, আশা করি আমি বুঝতে পারছি বাবা, এ কাজ কার হতে পারে। এ কাজ যে করেছে সে যে আসলে কে, তা আশা করি আমাদের গ্রামের প্রতিটি মানুষই অনুমান করতে পারছে খুব ভালোভাবে। সিদ্ধেশ্বর অধিক উত্তেজনার সাথে জিজ্ঞেস করল, কে মোড়ল মশাই? আপনি বলুন, কে সেই পাষণ্ড যে এরকম একটা সাংঘাতিক অপশক্তির জন্ম দিয়েছে? এর পেছনে তার আসল উদ্দেশ্য কি? সেই ব্যক্তির নাম ধনঞ্জয়, তবে বর্তমানে সে আর পৃথিবীতে নেই। দীর্ঘদিন যাবৎ একের পর এক যে চরম অন্যায় অপরাধ সে করে চলেছিল, তারই শাস্তি বুঝি স্বয়ং ঈশ্বর দিয়েছেন। ধনঞ্জয় আমাদের গ্রামের বাগদি পাড়ার লোক। বয়স প্রায় 40-এর কাছাকাছি ছিল। ছোটবেলা থেকেই কি সব গুচ্ছ তন্ত্র মন্ত্র নিয়ে সে নিয়মিত চর্চা করত। তবে যত বড় হতে লাগলো ততই আরো গভীরভাবে ঢুকে গেল নানান সব গোপনীয় বিদ্যার অভ্যন্তরে। এই সমস্ত বিদ্যা কোনো পুঁথিগত বিদ্যা নয়, এই সমস্ত বিদ্যা গুরু প্রদত্ত। তাই জন্যই তো বছরের বিভিন্ন সময় লোকটা নানান জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গ নিয়ে নানান সব বিদ্যা শিখত। তবে সেই সমস্ত বিদ্যা মানুষের কোনো ভালো কাজে লাগার জন্য ছিল না। লোকটার মধ্যে আজীবন কি যেন একটা শয়তানি মনোভাব ছিল। সে কখনো কোনোদিনও কোনো মানুষের ভালো দেখতে পারত না। মরিয়া হয়ে আপ্রাণ চেষ্টা করতো সবার ক্ষতি করার। গ্রামের মানুষেরা বরাবর তাকে একটু সমীহ করেই চলতো। বেশ অনেক বছর পর, দিন 10 আগে, ধনঞ্জয় আবার ফিরে এসেছিল তার নিজের গ্রাম কাকনডুবিতে। গ্রামের মানুষ অনেক বছর পর তাকে আবার ফিরে আসতে দেখে বেশ কিছুটা ঘাবড়ে ও ভয়ও পেয়ে যায়। গ্রামের শেষ প্রান্তে থাকা পরিত্যক্ত বসত বাড়ির মধ্যে বসে দিবানিশি সে কি সব যেন মন্ত্রপাঠ করতো আর পুতুল নিয়ে তন্ত্রক্রিয়া করত। ধনঞ্জয় আজ থেকে 7 দিন আগে রাতের অন্ধকারে গ্রাম থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে
ট্রেন লাইনের কাছে গিয়ে শেষ পর্যন্ত ট্রেনেই কাটা পড়ে মারা যায়। গ্রামের মানুষেরা তার মৃত্যুর সংবাদ শুনে মর্মাহত কিংবা শোকগ্রস্ত হওয়ার বদলে মনে মনে কিছুটা আনন্দিতই হয়েছিল। কিন্তু এরপরই লক্ষ্য করা যায় গ্রামের প্রধান রাস্তার মধ্যে একটি জমিতে গাঁথা রয়েছে বিশেষ এক কাকতাড়ুয়া। সেই কাকতাড়ুয়াকে সৃষ্টি করেছে তা আমরা সহজেই বুঝতে পারি। এই কাজ ধনঞ্জয়ের ছাড়া অন্য কারোর হতেই পারে না। আমরা কেউ তার সৃষ্ট ওই কাকতাড়ুয়াকে হাত দেওয়ার সাহস অব্দিও পাইনি। আমি এই গ্রামের মোড়ল হয়ে কথা স্বীকার করছি যে সত্যি বড্ড ভয় পেয়েছিলাম আমিও, কারণ আমি জানতাম ওই কাকতাড়ুয়া মোটে সাধারণ কিছু হতে পারে না। শয়তানটা কোথা থেকে একটা মানুষের মরার মাথার খুলি এনে তা জাগিয়ে ওই কাকতাড়ুয়া বানিয়েছিল। তবে নিশ্চিতভাবে বুঝতে পারছিলাম না ছোট বড় নানান গবাদি পশু পাখির মৃত্যুর জন্য আসলে কে দায়ী। তবে কাল রাতে তোমাদের সাথে যে ঘটনা ঘটেছে তা শুনে আমাদের আর কারোর মনের মধ্যে সামান্যতম সংশয় নেই যে এ কাজ কোনো হিংস্র পশুর বলে, বরং ওই শয়তান ভুতুরে কাকতাড়ুয়ার। কিন্তু এবার আমাদের ঠিক কি করণীয় তা ভাবতে হবে। আমরা সাধারণ মানুষ হয়ে কখনো এই অপশক্তির মোকাবিলা করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। সুতরাং ভুতুরে কাকতাড়ুয়াকে ধ্বংস করতে গেলে অন্য কোনো একজন শক্তিধর মানুষের প্রয়োজন। আচ্ছা, আপনাদের এখানে কোনো তান্ত্রিক কিংবা গুণী নেই? না মানে এই সমস্ত কাজ তারা করতে পারে? তুমি একেবারে হক কথা বলেছো বাবা। সত্যি তোমার কথার গুরুত্ব আমি বুঝতে পারছি। না, আমাদের গ্রামে এরকম কোনো মানুষ নেই। তবে আমাদের গ্রাম থেকে বেশ কয়েকটি পাশের গ্রামে সাধু ওঝা রয়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমাদের কাকনডুবিতে আনার ব্যবস্থা করছি। তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ভুতুরে কাকতাড়ুয়ার হাত থেকে যদি কেউ আমাদের গ্রামের মানুষকে রক্ষা করতে পারে তাহলে সে একমাত্র ওই সাধু ওঝাই পারবে, তাছাড়া আর অন্য কেউ নয়। তোমরা তাড়াতাড়ি একটিবার সাধু ওঝার কাছে খবর পাঠাও, বলো কাকনডুবির মোড়ল তাকে এক বিশেষ প্রয়োজনে যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছে। এরপর মোড়ল মশাইয়ের নির্দেশে গ্রামের মানুষজন দৌড়ালো সাধু ওঝাকে তলব দিতে। সাধু ওঝা এসে রাতভর যজ্ঞতন্ত্র ক্রিয়া এবং মহাদেবীর পুজো করে সেই শয়তান কাকতাড়ুয়াকে নিষ্ক্রিয় করল, যেটা ধনঞ্জয় জাগিয়ে তুলেছিল নিজ অপশক্তির দ্বারা। তারপর ওই কাকতাড়ুয়াকে জ্বালিয়ে দিল সাধু ওঝা। বেশ কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকার পর খানিকটা সুস্থ হয়ে মামার বাড়িতে ফিরে এলো কমলাকান্ত। আমরা তিন বন্ধু বেশ অনেকগুলো দিন একটানা সেই গ্রামে কাটিয়ে তারপরেই ফিরে এসেছিলাম। কাকনডুবি গ্রাম আমাদের মোটেও অপছন্দ হয়নি, কিন্তু সেই রাতটাও আমরা কখনো কোনোদিন ভুলতে পারবো না। যতদিন বাঁচব ততদিন আমৃত্যু পর্যন্ত এই ভয়ানক রাত আমাদের মনে রয়ে যাবে। কখনো কোনো দিন তা ভোলা সম্ভব নয়। এখন আমরা শহরে থাকি, তবুও আজকাল যদি কোনো কারণে গ্রামের সাইডে যাই আর হঠাৎ করে ওরকম ধান ক্ষেতের মাঝে কাকতাড়ুয়া দেখা পাই, তাহলে এখনো পর্যন্ত বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। মনে হয় যেন কাকতাড়ুয়াগুলো আমার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক দৃষ্টি দিয়ে। পর মুহূর্তেই হেসে ফেলি, কারণ ওগুলো তো সাধারণ কাকতাড়ুয়া। আজকের কাহিনী তাহলে এই পর্যন্ত। আশা করি তোমাদের এই ঘটনার কথা ভালো লেগেছে। যাই হোক, এবার তাহলে উঠি। বৃষ্টি এই সময় বেশ কমে এসেছে, এবার তাহলে উঠি। না হলে আবার যে কখন ঝমঝম করে আরম্ভ হবে তাকে বলতে পারে। বাড়ি ফিরতে খুব বেশি রাত হলে গিন্নি বড় চিন্তা করবে। মনোরঞ্জন বাবু, চলুন ওঠা যাক তাহলে। চলুন চলুন চলুন। গল্প বলা শেষ হলে বৃদ্ধ নারায়ণবাবু উঠে দাঁড়ালেন। মনোরঞ্জন তালুকদার এবং
তিনি নাট মন্দির থেকে বেরিয়ে ছাতা মাথায় হাঁটতে আরম্ভ করলেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। নাট মন্দিরের মধ্যে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধ শ্রোতার মতো এতক্ষণ ধরে বসে তার বলা সেই অভিশপ্ত রাতের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল। এবার তারাও ওঠার প্রস্তুতি নিল।